এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলতেছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটু এক জায়গায় যাব। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো, কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনছান করতেছে। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না, অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বললেন, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন, এত কিছু জানতে হবে না, আপনি একটু বেশিই বকেন, এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাছুমাছু করে যেতে নিলাম। উনি পিছন থেকে আবার ডেকে বললেন, শুনেন। আমি হাসি দিয়ে পিছনে ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব, বলেন কোথায় যাব। উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যিই গোবর। আমি বলার আগেই বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এজন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলেছি তাই পরবেন। আপনি বললেই পড়তে হবে নাকি? আমি পড়ব না, আপনি কি করবেন? আপনাকে পড়তেই হবে, বলেছি তো পড়ব না। উনি এখন বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছা করুন। এ বলে উনি চলে গেলেন। আমার ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগতেছে, কিন্তু কি শাড়ি পরব কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না ভূতমশাই কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে, আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এ পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমিরা খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমিরার সব শাড়ি খাটের উপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনো রেডি হননি? খাটের উপর শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে না মানে কি না মানে করছেন? স্পষ্ট করে বলুন কি হয়েছে। এমনিতেই তো একটা কথাও মাটিতে পড়ে না, এখন এমন ভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে। আমি একটু একটু অসহায় অসহায় ভাব নিয়ে বললাম, না মানে আবার না মানে করছেন। সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতেও সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু ওই দিকে যান, সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না কোনটা পরবেন। সব কাজ তো দেখি বলার আগে করে ফেলেন, আজকে কি এমন হলো শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে থাক, আপনাকে আর না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলা। আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভিতর কেমন জানি করে উঠলো, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকেও কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হলো বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেনি। তাই উনি একটু বিরক্ত মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভিতর থেকে দেখলাম, আপনি কালো শাড়িটাই পরুন। আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার নাই। আপনার যদি মনে হয় আমি অপমান করার জন্য বলেছি তাহলে পড়ার দরকার নেই। এই বলে উনি উঠে রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছিলাম না, কালো শাড়িটা পরবো কি না মাথায় আসছিল না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। আর আমি আজকে কালো ড্রেসটা পরাতে নিজের কাছেই যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলতেছে, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগতেছে। কালো কাজল পরলে আরও ভাল লাগবে, সাথে একটা বড় খোপা করলে।
আমি কালো, তার উপর কালো কাজল পরলে তো চোখগুলো আরও কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর বা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। বুধমশাইয়ের কথাগুলো শুনে যেন বুকের ভিতর একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে নিজের ভিতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার গোট কাটলো। কি ব্যাপার, হারিয়ে গেলেন কোথায়? না মানে আবার না মানে, হয়েছে এবার জটপট বের হন, আমি নিচে নামছি। এ বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পিছন ফিরে আমাকে ডাক দিল। এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যের এসব কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এ বলে বাইরে গেল। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরো লজ্জা পেলাম। লজ্জায় কি যে করব বুঝতে পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে আমার কাছে আসলো আর আমার মাথাটা উপরে তুলে বললেন, ওর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এতই লজ্জা পাচ্ছে? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে। দেখি হাতখানা এদিকে দাও। আমি মায়ের দিকে হাত বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে ভালা জোড়া খুলে আমার হাতে ফুরিয়ে দিয়ে বলল, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় ছুরি পরে থাকতে হয়। যাও, তোমার তো আনন্দ শেষ নেই, স্বামীর সাথে ঘুরে আসো। আমার মহাজনও কাল পরশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসে করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরো কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আছি। সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাছাল মেয়ে এত বকতে পারে? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলেছে। আমার যে কি খুশি লাগছে বুঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিল, অনন্য এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না। এই যে আপনি আমাকে তুমি বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করেই ডাকবো। শোনো। জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব, ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটফটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে উঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। বুধমশাইও গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি। দেখে কেমন জানি আনন্দ লাগছে। একটা কেক আনলো। আমাকে বললেন, কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলে বসে আছেন। ওহো, আজকে 27 সেপ্টেম্বর, সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে বুধমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে বুধমশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তেও কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমার দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ আর কেউ না, অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে নিল। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলে? হুট করে কোথায় চলে গিয়েছিলে? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম,
হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষি চড় দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে। লজ্জা লাগে না তোর? আমার জীবনের এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম। তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস, নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যর মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসা করতি তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এসব দোষারোপ করছে কেন? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলতেছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যর সামনে ন্যাকা সাজবি, একদম কিছুই বুঝছিস না, আর বুঝবিই বা কেমনে? তুই তো কিছুই করিসনি তাই না? আপু আমি তোর কথার মানেই বুঝছি না। সত্যি আমি কিছু করিনি। কেন এরকম বলতেছিস তুই? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে উঠল, অর্পা তুমি আমাকে ভালো কি হয়েছে? আর অনন্যা এমন বলতেছে কেন? অনন্যা কি করেছে আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যর দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকেই জিজ্ঞেস করুন, সেই না হয় আপনার উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সে বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যা ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যর মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বুঝাই যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললেন, অনন্যা কি করেছো তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না একদম, বনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছু করিনি। অর্পা আপু কেন এমন বলতেছে সেটাও বুঝতেছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু তুই কি বলতেছিস সত্যি আমি বুঝতেছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারতেছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা তুমিই বলো কি হয়েছে। অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কালনাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আপনারা চলে যান। অর্পা তোমাকে বলতে বলেছি বলো, অনন্যা কি করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে, কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বলল সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখনই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝতেছি না। আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? অরণ্য শান্ত হয়ে জবাব দিল, হ্যাঁ জানতে চাই।
তখন আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজতেছিলাম। হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হ, অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দেইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়। অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না। আমি সামনের দিকে একটু এগুলাম, তারপর এ বলে অর্পা আপু আবার হিঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বললেন, বলো তারপর কি হলো, কান্না থামা। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে ঝাপটে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টের পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রনকটাকে? অর্পা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রনক অনন্যা 2 বছরের বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রনক আমাকে অনেক পছন্দ করত, অনন্যা বেশ কয়েকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আর সেই সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিনে আমাকে গায়েব করে দিয়েছে, আর পাশিয়ে আপনাকে বিয়ে করেছে। অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে রনককে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো অনন্য চাই তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সত্যি বলছি, বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এ কথাগুলো বলে অর্পা আপু আবার হিঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরো ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছো? এরপর আমি কোনো মতে ওইখান থেকে রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে বাড়ি এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গিয়েছে, আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছার আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই, সেখানে থেকে একটা কাজ জোগাড় করি, আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি আমাকে একবার বলতে পারতে অর্পা। কি বলবো আপনাকে, কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছিল। অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল, আমার তো এখানে বলার কিছু ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো তাকে বোন ভাবি। আমি অর্পা আপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম, আমি এসব কিছু করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা স্বর বসিয়ে বললেন, তুমি এতটা নিজ ভাবতে পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলো না তোমার এমন করতে? আর এখন এসব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিছু করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পা আপু, তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস?
কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারে, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনো ছিল না। তাহলে কেন এমন বলতেছিস? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে এমন কেন বলছিস? জবাবে অর্পা আপু বলল, কি ক্ষতি করেছিস জিজ্ঞেস করতে লজ্জা লাগছে না তোর? আর কি ক্ষতি করা বাকি রাখছিস? যা, তুই আর অরণ্য গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মাকে গিয়ে সব বলবে। আর তোমাকে যে কষ্ট অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দেব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করোনি, ঝামেলা করেছ অনন্যা। সেটার শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথায় বিশ্বাস করেছিল। আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বলল সেটাও বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে গেল, আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেল। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। এক তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানের কিছু চিনি না। কিভাবে পারলো আমাকে আমার ভূতমশাই ফেলে রেখে যেতে? আমি তো কিছু করিনি। আমার ভূতমশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি। আমি তো আপুর সাথে এমন করিনি। তাহলে আপু কেন এমন বলল? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমি বলে দাও। এই মুহূর্তে আমার হাতে একটা টাকাও ছিল না যে যাব। তবু একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করে বাসায় গেলাম। বাসার দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। আর ঘরের ভিতরে গিয়ে দেখলাম রনক ভাই দাঁড়িয়ে আছে। রনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল, কারণ রনক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাই রেগিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রনক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরও বেড়ে গেল। মনে চাচ্ছে রনক ভাইকে কষিয়ে একটা শট দে, তাই করতে নিলাম। কিন্তু হুট করে অরণ্য এসে পিছন থেকে আমার হাতটা ধরে ফেলল। আমি অরণ্যর দিকে ফিরতে অরণ্য আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকের আলো আরও বেড়ে গেল। অর্পা আপু, রনক ভাই, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলতেছে হ্যাপি বার্থডে অনন্যা। এখনও আমার মাথায় কাজ করছে না এসব কি হচ্ছে। মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, অনন্যা ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রনক ভাই আর অর্পা আপুও দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বললেন,
অরণ্য, ওদের কিছু বলো না, ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যের কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি মুচকি হেসে বললেন, কিছু বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রনকের সাথে পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে নেয় তাহলে একটু আগে এমন বলল কেন? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বল। রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা ফাঁকালো। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কুরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক তুমি কি চাও আমরা এক হই? অর্পা, তুমি এখনও কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলো তাই করব, তবুও আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে এসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলিস সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার ঘা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি মুচকি হেসে বললেন, 4টা মাস খুব জ্বালিয়েছ আমাকে, তাই এর শাস্তি তো ভালোবাসি শব্দটা বলার আগে দিতেই হতো, আর একটু সারপ্রাইজ দেওয়ারও বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখে নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যর প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পা আপু বলল, আচ্ছা অনন্যা থাক, তুই আমি আর রনক বাইরে গেলাম। তোদের মান অভিমানের ফালা শেষ কর। আর সরটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো। নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পা আপুর কথা শুনে অভিমানটা আরও বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরু দান করতে হবে না। অর্পা আপু হাসি দিয়ে রনক বাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যর দিকে তাকালাম না। অরণ্যের চোখ যেন আমার থেকে সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো। তবুও অভিমানটা ধরে রাখার নির্লস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টা পরও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুফাতে ফুফাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি কোনো দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে, আমি তো আমার অনন্যাকে চিনি। সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালোই জানাই ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছে এজন্য আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার জন্য এক অভিন্ন প্রচেষ্টা আর কি। হা হা, এত বড় ছলনা জানার কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ ফেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিস ফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূত মশাই।
আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে, আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরল আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তো, তারপর বলি। এত নাছরবান্দা মেয়েরে বাবা এত বকবক করতে পারে? হয়েছে হয়েছে, আর বকবক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে, চারদিকে মোমবাতি দিয়ে সাজানো। ওর পাপু আর রনক ভাইয়া বাজি ফুটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। ওর পাপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর ফেতনি দুজন মিলে কেকটা কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিং পরিয়ে দিন। আর অনন্যা, তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছরবান্দা আর বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়ে প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে? না কিছু না, একটু ওইদিকে ফিরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওইদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা, মা, চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলা আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম। কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো। আর আপনি শব্দটার ইতি টানো। আপনি শব্দটার ইতি টানবো মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেক কাটো, সবাই অপেক্ষা করছে। কেক কাটার সাথে সাথে চারদিকে বাজি ফুটতে লাগলো, কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভিতরটায় এমন লাগছে যেন ঝড় হাওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যিই বুঝতে পারিনি আমার ভূতমশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম, ভূতমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো? অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জামাখা মুখে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। ওর পাপুকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল। হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগা আছে, দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা এখানেই শেষ হলো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি অনেক নতুন নতুন সুন্দর গল্প পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।